Hello everyone, welcome to another update of my channel WBSSC TET Target 2020। তো বন্ধুরা, কয়েকদিন আমফান এবং অন্যান্য কিছু কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজ থেকে আমি যে লার্নিংয়ের যে পুরো কোর্স করাচ্ছিলাম, সেই লার্নিংয়ের কোর্সের আজকে যে টপিক আমি আলোচনা করতে চলেছি, তোমরা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছ। তো আজকে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে লার্নিং ডিসএবিলিটিস, টাইপস অফ লার্নিং ডিসএবিলিটিস। তো আমরা জেনে নেব যে টাইপস অফ লার্নিং ডিসএবিলিটিস কী বা কাকে বলে, তার ক্লাসিফিকেশান। তো আমি সুন্দর করে বোঝাচ্ছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখবে মন দিয়ে এবং বারবার দেখবে। এখান থেকে কিন্তু কোশ্চেন মাস্ট আসেই। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের টপিক। লার্নিং ডিসএবিলিটিস আর ডিউ টু জেনেটিক অ্যান্ড আর নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টরস দ্যাট আল্টার ব্রেন ফাংশনিং ইন এ ম্যানার। তার মানে এইটুকুর মানে যে লার্নিং ডিসএবিলিটিস বা শিখন অক্ষমতা বলতে বোঝানো হয় যে যেটা হচ্ছে জেনেটিক্যালি, অর্থাৎ বংশগতি, এবং আমাদের যে নিউরোবায়োলজিক্যাল অর্থাৎ আমাদের শারীরিক যে নিউরো রয়েছে, নিউরো অর্থাৎ আমাদের যে সেন্সারগুলো রয়েছে শরীরের মধ্যে, অর্থাৎ স্নায়ুতন্ত্র ঘটিত কারণের জন্য কিন্তু কী করে না, আমাদের ব্রেনের যে ফাংশান, সেই ব্রেনের ফাংশান মানে মস্তিষ্কের ক্রিয়া প্রক্রিয়াগুলোকে একটু প্রভাবিত করে। আচ্ছা, এবার কীভাবে এফেক্ট করে দেখো। হুইচ এফেক্টস ওয়ান অর মোর কগনিটিভ প্রসেসেস, অর্থাৎ যেটি হচ্ছে আমাদের যে জ্ঞানের যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেই জ্ঞানের প্রক্রিয়াগুলোকে বা জ্ঞান নির্মাণের প্রক্রিয়াগুলোকে কী করে না প্রভাবিত করে। দিস প্রসেসিংস প্রবলেমস ক্যান ইন্টারফেয়ার উইথ লার্নিং বেসিক স্কিলস। তার মানে আমাদের যদি কিছু লার্নিং ডিসএবিলিটিস থাকে, তো সাধারণত আমাদের শিক্ষণের যে সাধারণ যে দক্ষতাগুলো রয়েছে, সেই দক্ষতাগুলোকে কী করে না প্রভাবিত করে। যেমন রিডিং মানে পঠন, রাইটিং মানে লিখন, এবং অঙ্ক, এই জিনিসগুলোকে তারা কিন্তু প্রভাবিত করছে এই কারণের জন্য। নেক্সট কী বলছে, দে ক্যান অলসো ইন্টারফেয়ার উইথ হায়ার লেভেল স্কিলস, অর্থাৎ আমাদের যে উচ্চমানের যে দক্ষতাগুলো রয়েছে, সেই উচ্চমানের দক্ষতাতে কিন্তু তারা পৌঁছাতে পারে না, সেগুলো কিন্তু এফেক্ট করে। তো এটা একটা জানতে হবে। অর্থাৎ যেমন অর্গানাইজ করা, কোনো কিছু সংগঠন করা, টাইম প্ল্যানিং অর্থাৎ সময়ের সাথে সাথে পরিকল্পনা করা, অ্যাবস্ট্রাক্ট রিজনিং অর্থাৎ তর্ক, যে সমস্ত কিছু তর্ক যুক্তি তাদের মধ্যে কিন্তু কম তৈরি হয়। আচ্ছা, তারপর বলছে লং অন শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ আমাদের যে মেমোরির যে আমরা যে জ্ঞানগুলো গ্রহণ করি, সেই জ্ঞানটা সেটা শর্ট টাইম, যে অল্প সময় থাকবে না, মানে বেশি সময় আমাদের মস্তিষ্কে রিটেনশন করবে। তো সেটা একটা প্রভাবিত করছে। আর প্রভাবিত করছে কোথায়, অ্যাটেনশন অর্থাৎ মনোযোগের। তো যে পয়েন্টগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর বলছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ দ্যাট লার্নিং ডিসএবিলিটিস ক্যান এফেক্ট অ্যান ইন্ডিভিজুয়ালস লাইফ বিয়ন্ড অ্যাকাডেমিক্স অ্যান্ড ক্যান ইম্প্যাক্ট রিলেশনশিপ উইথ ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড দ্য ওয়ার্কপ্লেস। অর্থাৎ যেটা বোঝাতে চাইছে যে লার্নিং ডিসএবিলিটিস আমরা কি রিয়েলাইজ করি যে তাদের মধ্যে কিছু অক্ষমতা তৈরি হয়, যার জন্য তারা প্রত্যেকটা ব্যক্তির যার মধ্যে এই ধরনের লার্নিং ডিসএবিলিটিস অক্ষমতা থাকবে, তো তারা কী করবে, তারা তো জীবনে তাদের যে শিক্ষা স্তর বা শিক্ষার যে আমরা শিক্ষাক্ষেত্রে কিন্তু আমাদের প্রভাবিত করবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে রিলেশনশিপের পরিবারের লোকজন, বন্ধু বান্ধব, এবং আমি যেখানে কাজ করি বা ওয়ার্ক প্লেসে, সেই সমস্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব বা একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলে লার্নিং ডিসএবিলিটিসের জন্যে। তো এটার বাংলা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। নেক্সট তারপরে কি বলছে, সিন্স ডিফিকাল্টিস উইথ রিডিং, অর্থাৎ তার মানে কি আমাদের পড়তে অসুবিধা হয়, রাইটিং অ্যান্ড অর ম্যাথ, অর্থাৎ আমাদের অঙ্ক করতে অসুবিধা, আর রেকগনাইজ প্রবলেম, অর্থাৎ এবং কোনো সমস্যা সমাধানের জন্য কিন্তু আমাদের সমস্যা হয়। তার জন্য কোথায় সেটা স্কুল ইয়ার, সেটা স্কুলে হতে পারে। দ্য সাইন্স অ্যান্ড সিমটমস অফ লার্নিং ডিসএবিলিটিস আর মোস্ট অফেন ডায়াগনোস ডিউরিং দ্যাট টাইম, অর্থাৎ আমাদের স্কুল ইয়ার্স, অর্থাৎ আমরা স্কুলে যখন পঠন পাঠন করছি, এবং সেই সময়ে কিন্তু এই ধরনের লার্নিং ডিসএবিলিটিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এক একটা ছাত্রছাত্রীর মধ্যে, এক একটা ইন্ডিভিজুয়ালস, মানে প্রত্যেকটা যাদের লার্নিং ডিসএবিলিটিস অর্থাৎ শিক্ষণ অক্ষমতা যাদের মধ্যে থাকে, তারা কিন্তু স্কুল ইয়ার্সে এসে সেই সমস্যার সম্মুখীন হয়, এবং তখন কিন্তু সেগুলো তারা মানে ধরা পড়ে। হাওয়েভার, তথাপি some individuals do not receive an evaluation until they are in past post secondary education or adults in the workforce, অর্থাৎ কোনো লার্নিং ডিসএবিলিটিস কিন্তু অর্থাৎ একাডেমিক ইয়ারে ধরা না পড়লেও
পোস্ট সেকেন্ডারিতে অর্থাৎ মানে উচ্চ মাধ্যমিকের পর থেকে তারপরে অ্যাডাল্ট মানে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত বা সেই লেভেলে গিয়েও কিন্তু বা বিভিন্ন কার্য তারা যখন যে সমস্ত কার্যক্ষেত্রে যুক্ত হয় সেখানেও কিন্তু এই ধরনের ডিসএবিলিটিস কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তো সেটা কখনো স্কুল ইয়ার্সের মধ্যে অর্থাৎ প্রাইমারি বা আপার প্রাইমারি এই লেভেলে কিন্তু ধরা পড়ে। তারপরে কিন্তু কিছু কিছু লার্নিং ডিসএবিলিটিস আছে যেগুলো কিন্তু একটু বেশি বয়সে বা বেশি সময় পরে কিন্তু গিয়ে ধরা পড়ে। তো আমরা ডিটেলস আমরা জানবো এরপরে যে কী কী রয়েছে। তারপরে কী বলছে, আদার ইন্ডিভিজুয়ালস উইথ লার্নিং ডিসএবিলিটিস মে নেভার রিসিভড অ্যান এভালুয়েশন অ্যান্ড গো থ্রু লাইফ। অর্থাৎ জীবনে চলার পথে তাদের যে লার্নিং ডিসএবিলিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো কিন্তু তারা অনেকে আবার বুঝতেও পারে তাদের মধ্যে একটা লার্নিং ডিসএবিলিটিস ছিল। নেভার নোয়িং হোয়াই দে হ্যাভ ডিফিকাল্টিস উইথ এ একাডেমিক অ্যান্ড হোয়াই দে মে বি হ্যাভিং প্রবলেম ইন দেয়ার জবস। অর্থাৎ অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে মানে তারা তাদের পড়াশোনা বা তাদের কার্যক্ষেত্রে কার্য সম্পাদনের যে সমস্যাগুলো আসছে বা কঠিনতা তাদের জীবনে চলে আসতে, তো কেন আসছে তারা কিন্তু সেটা বুঝতে পারে না, ঠিক আছে, বা তারা সেটাকে নির্ধারণ করতে পারে না। অর রিলেশনশিপস উইথ দ্য ফ্যামিলি অর ফ্রেন্ডস, অর্থাৎ পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন অর্থাৎ এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তার যে কিছু সমস্যা হচ্ছে, তো সেটা কিন্তু তারা বুঝতে পারে না। অর্থাৎ দেখা যায়, তোমরা জানো অটিজমের কথা শুনেছো, যে অটিজমের শিশুরা কিন্তু বোধ বুদ্ধি একটু কম হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা কী করে, বন্ধুদের সঙ্গে মানে বন্ধুদের সঙ্গ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয় বা পরিবারের ফ্যামিলি মেম্বার থেকে কিন্তু তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখে। তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু লার্নিং ডিসএবিলিটিসের মধ্যে পড়ে। তারপরে কী হচ্ছে, লার্নিং ডিসএবিলিটিস শুড নট বি কনফেসড উইথ লার্নিং প্রবলেম। অর্থাৎ লার্নিং ডিসএবিলিটিস এবং লার্নিং প্রবলেমসের মধ্যে কিন্তু এক করলে চলবে না, এদের মধ্যে একটা প্রাথমিক কিছু পার্থক্য রয়েছে। তো আমরা দেখো, লার্নিং ডিসএবিলিটি শিক্ষণ অক্ষমতা বলা হচ্ছে, লার্নিং প্রবলেম অর্থাৎ শিক্ষণ সমস্যা, এই দুটোর মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য কিন্তু রয়েছে। যেমন প্রাইমারি প্রাথমিকভাবে দ্য রেজাল্ট অফ ভিজুয়াল, হিয়ারিং অর মোটর হ্যান্ডিক্যাপস, of individual disability, of emotional disturbance, or of environmental, cultural, economic disadvantages। অর্থাৎ কি বলতে চাইছে দেখো, যে শিখন অক্ষমতা এবং শিখন সমস্যা এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আমরা দেখতে পাই। যেমন যে যারা দেখতে কম পায়, যারা শুনতে কম পায় এবং যাদের কিছু শারীরিক বা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা রয়েছে, যাদের বৌদ্ধিক বিকাশের একটু অক্ষমতা রয়েছে, তাদের কিন্তু ইমোশনাল একটা ডিস্টার্বেন্স রয়েছে। আচ্ছা, তারপর এনভায়রনমেন্টাল এবং পরিবেশগত এবং সংস্কৃতিগত এবং ইকোনমিক ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এইগুলো কিন্তু আমাদের কার মধ্যে পড়ছে না, লার্নিং প্রবলেমসের মধ্যে পড়ছে। এগুলো হচ্ছে আমাদের লার্নিং প্রবলেমস। তো লার্নিং প্রবলেমস এবং লার্নিং ডিসএবিলিটিস দুটো কিন্তু আলাদা জিনিস, এই দুটো জিনিসকে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। তো নেক্সট আমরা চলে আসি, দেখি কি বলছে। জেনারেলি স্পিকিং, আচ্ছা সাধারণভাবে কথা বলা, পিপল উইথ লার্নিং ডিসএবিলিটিস, যাদের সমস্ত স্টুডেন্টদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে বা যে সমস্ত ব্যক্তিদের মধ্যে শিখন অক্ষমতা রয়েছে, আর অফ অ্যাভারেজ আর অ্যাবোভ অ্যাভারেজ ইন্টেলিজেন্স, অর্থাৎ তাদের মধ্যে হচ্ছে গড় মানের হচ্ছে যে বুদ্ধাঙ্ক সেটা থাকে বা গড় মানের থেকে নিচে থাকে বুদ্ধাঙ্ক, তো এটা মনে রাখতে হবে। তো তার মানে কি, ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু লার্নিং ডিসএবিলিটিসগুলো কিন্তু নির্ধারণ করা হচ্ছে। আর লার্নিং প্রবলেম কিছু নির্ধারণ করা হচ্ছে না আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে প্রবলেমগুলো রয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গগুলোর যে কার্যপ্রণালী সেটা কিন্তু সঠিকভাবে করে না, সেটাকে বলা হচ্ছে না আমার লার্নিং প্রবলেমস। তো লার্নিং ডিসএবিলিটিস, লার্নিং প্রবলেমস কিন্তু কীভাবে নির্ধারণ করা হয় তো আমরা জেনে নিয়েছো। তো নেক্সট কী আছে, তাহলে তোমরা দুটো গুলোবে না। দেয়ার অফেন অ্যাপিয়ার্স টু বি এ গ্যাপ বিটুইন দ্য ইন্ডিভিজুয়ালস পোটেনশিয়াল অ্যান্ড অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট। অর্থাৎ তো লার্নিং ডিসএবিলিটির ডেফিনেশন যদি আমরা বলি, তাহলে মানে কি, যে আমাদের অ্যাকচুয়াল পোটেনশিয়ালিটি, তাহলে আমরা একটা মানুষ বয়সের সাথে সাথে স্বাভাবিক একটা শিশু, সে কিন্তু একটা নির্দিষ্ট লেভেল অ্যাচিভ করতে পারে, নির্দিষ্ট লেভেলে পৌঁছায়, কিন্তু দেখা যায় যে তার মধ্যে যে লার্নিং ডিসএবিলিটিস থাকে তার কিন্তু সে সঠিক মানে সেই অ্যাকচুয়াল লেভেলে বা যেই স্তরে তার পৌঁছানোর কথা ছিল সে কিন্তু সেই স্তরে পৌঁছাতে পারে না। এটাকে বলা হচ্ছে লার্নিং ডিসএবিলিটিস। অর্থাৎ একটা শিশুর মধ্যে যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা যদি যেখানে পৌঁছানোর কথা, সে সম্ভাবনা যতটুকু বিকশিত হওয়ার কথা বা যতটুকু সে তার অ্যাচিভ করার কথা, ততটুকু যখন অ্যাচিভ করতে পারে না, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যকেই বলা হচ্ছে না আমাদের লার্নিং ডিসএবিলিটিস। তো এইটা হচ্ছে ডেফিনেশন লার্নিং ডিসএবিলিটিস, তোমরা কিন্তু এটা মনে রাখবে এই পর্যন্ত। আচ্ছা, দিস ইজ ফাই লার্নিং ডিসএবিলিটিস আর রেফার্ড
টু অ্যাজ হিডেন ডিসেবিলিটিস, অর্থাৎ লার্নিং ডিসেবিলিটির মধ্যে অর্থাৎ হিডেন ডিসেবিলিটি রিফার টু হিডেন ডিসেবিলিটিস, অর্থাৎ হিডেন ডিসেবিলিটিস এবং লার্নিং ডিসেবিলিটি সেম জিনিস। তো হিডেন ডিসেবিলিটিস বলতে মানে কি, আমাদের যে অ্যাচিভমেন্টটা করার কথা ছিল আমরা কিন্তু সেই অ্যাচিভমেন্টটা করতে পারলাম না, অর্থাৎ আমার ভেতরে কিন্তু সেটা সুপ্ত অবস্থায় থেকেই গেল। তো এটা হচ্ছে আমাদের হিডেন ডিসেবিলিটি, এই জন্য এটাকে বলা হয় না হিডেন ডিসেবিলিটিস। দ্য পার্সন লুকস পারফেক্টলি নর্মাল, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের কিন্তু নর্মালি লাগে, মানে তাদের মানে হাত পা চোখ মুখ বা আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, 5টি অঙ্গ রয়েছে, সে 5টি যে অঙ্গ সেটা কিন্তু সঠিকভাবে কাজ করছে, ঠিক আছে। To be very bright and intelligent person, yet may be unable to demonstrate the skill level expected from someone of a similar age, অর্থাৎ আমাদের যে একটি নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কিছু অ্যাচিভ করার কথা, আমরা যখন অ্যাচিভ করতে পারি না, সেটা হচ্ছে কিন্তু আমাদের কেন পারি না, তখন কিন্তু একটা লার্নিং ডিসএবিলিটিস একটা ব্যাপার এর মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো ওটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তারপর নেক্সট কি রয়েছে, এ লার্নিং ডিসেবিলিটি ক্যান নট বি কিওর্ড অর ফিক্সড, অর্থাৎ লার্নিং ডিসেবিলিটিসকে কখনো থেকে পুরো মুক্ত হওয়া যায় না বা সেটাকে মানে সারিয়ে তোলা যায় না। ইট ইজ এ লাইফ লং চ্যালেঞ্জ, এটা তো একদম জীবনব্যাপী একটা চ্যালেঞ্জ। তো হাউএভার, তথাপি উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট অ্যান্ড ইন্টারভেনশন পিপল উইথ লার্নিং ডিসেবিলিটিস ক্যান অ্যাচিভ সাকসেস ইন স্কুল, অর্থাৎ তাদেরকে যদি কিছু এক্সট্রা কেয়ার নেওয়া হয়, কিছু সাপোর্ট করা হয় স্কুলে বা কোথাও তাদের যেখানে শিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে যদি তাদেরকে কিছু সাপোর্ট করা হয়, তাহলে কিন্তু তারা সেটাকে কিছু মানে স্কুলের যে লেসন বা শিক্ষণ তারা কিন্তু সেটা নিতে পারে। অ্যাট ওয়ার্ক, কাজ, ইন রিলেশনশিপ, সম্পর্ক স্থাপন, এবং অ্যান্ড ইন দ্য কমিউনিটি, অর্থাৎ তাদের কমিউনিটিতে, ঠিক আছে। তার মানে কি, যদি এটা কিন্তু লার্নিং ডিসএবিলিটিস কিন্তু কখনো সারিয়ে তোলা যায় না, এটা কিন্তু লাইফ লং থেকেই যাবে। তো যদি তাদেরকে যদি কিছু এক্সট্রা কেয়ার, একটা সাপোর্ট কিছুকে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের ডিসএবিলিটিসটাকে একটুখানি কম করে নিয়ে তাদের কিন্তু অ্যাচিভমেন্ট করে তাদের কিন্তু তারাও যে জীবনে সাকসেস হতে পারে, তাদেরকে কিন্তু সেই সাকসেসের লেভেলে কিন্তু পৌঁছিয়ে দেওয়া যেতে পারে। তো এটা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। নেক্সট কি বলছে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ইন ফেডারেল ল, আন্ডার দ্য ইন্ডিভিজুয়ালস উইথ ডিসএবিলিটিস এডুকেশন অ্যাক্ট, অর্থাৎ আইডিএ মনে রাখতে হবে, আইডিএ ইন্ডিভিজুয়াল উইথ ডিসএবিলিটিস এডুকেশন অ্যাক্ট, আইডিইএ ইন্ডিভিজুয়ালস উইথ ডিসএবিলিটিস এডুকেশন অ্যাক্ট, আইডিইএ। দ্য টার্ম ইজ স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, ওয়ান অফ 30 ক্যাটাগরি, অর্থাৎ লার্নিং ডিসএবিলিটি তাদেরকে 13টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। তো এটা মনে রাখতে হবে যে 13টা ক্যাটাগরি তারা কারা ভাগ করেছেন, আইডিইএ অর্থাৎ ইন্ডিভিজুয়াল উইথ ডিসএবিলিটিস এডুকেশন অ্যাক্ট। The term is specific learning disabilities under the law. আচ্ছা, লার্নিং ডিসএবিলিটিস শিক্ষণ অক্ষমতা ইজ অ্যান আমব্রেলা টার্ম, আর আমব্রেলা টার্ম ডেসক্রাইবিং এ নাম্বার অফ আদার, অর্থাৎ আমব্রেলা টার্ম মানে কি, যে এর মানে এর বিস্তারটা অনেকটা, মানে একটা নির্দিষ্ট দিকে একটা চারিদিকে একটা সঠিক পরিসরে একটা চারিদিকে তার একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে, সেই এরিয়ার ভিতরে কিন্তু সে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। মোর স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটিস সাচ অ্যাজ ডিসলেক্সিয়া, তার মানে কিছু জিনিস দেখো কিন্তু রয়েছে, তো সেটা কিন্তু মনে রাখতে হবে। দেখো যেমন রয়েছে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ফাইন্ড দ্য সাইন্স অ্যান্ড সিমটমস অফ ইচ প্লাস ক্যাটাগরিজ টু হেল্প বিলো। তার মানে আমরা যদি এই সমস্ত জিনিস সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের লার্নিং ডিসএবিলিটিস সম্পর্কে ধারণাটা পুরো ক্লিয়ার হবে। তো চলো আমরা দেখে নিই কি বলছে। প্রথমে যেটা রয়েছে দেখো ডিসক্যালকুলিয়া। তো ডিসক্যালকুলিয়া কি জিনিস তো আমরা জানবো। দেখো এটা একটা লার্নিং ডিসএবিলিটিস টাইপ, ঠিক আছে। লার্নিং ডিসএবিলিটি, তো আগে যেগুলো বললাম এটা লার্নিং ডিসএবিলিটি গুরুত্বপূর্ণ। আমি কেন ডিটেলস বলছি তার কারণ এটা একদম পুরো প্রো কোর্স। আমি আমার স্টুডেন্টদের যারা আমার কাছে পড়ে তাদের কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আমি পড়াই, ঠিক আছে, একদম ডিটেলসে। তো এতদিন পর্যন্ত ভিডিওগুলো দিয়েছি, এতটা ডিটেলস দিইনি, তো আজকে আমি ডিটেলস দিচ্ছি। দেখো, specific learning disabilities that affect a person's ability to understand numbers, অর্থাৎ ডিসক্যালকুলিয়াতে মানে ক্যালকুলেশন মানে মিনস হচ্ছে নাম্বারের ক্ষেত্রে বা হিসাব নিকাশের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা দেখা যায়। ইন্ডিভিজুয়ালস উইথ দিস টাইপ অফ এলডি অর্থাৎ লার্নিং ডিসএবিলিটি মে অলসো হ্যাভ পোর কম্প্রিহেনশন অফ ম্যাথ, তার মানে কি তার মধ্যে তারা কিন্তু ম্যাথে দুর্বল হয়ে যায়। আচ্ছা, তারা সিম্বলস বুঝতে পারে না। মে স্ট্রাগল উইথ মেমোরাইজিং, তারা কিন্তু ওই মেমোরাইজ করা অর্থাৎ স্মরণ করতে তারা কিন্তু স্ট্রাগল করতে হয় তাদেরকে। অ্যান্ড অর্গানাইজিং নাম্বারস, এবং সংখ্যাগুলোকে সাজানো। হ্যাভ ডিফিকাল্টি টেলিং টাইম, এবং সময় বলার তাদের মধ্যে একটা সময় কতটা টাইম হলো বা কোন সময় হয়েছে সেটা তারা ঘুরে দেখতে পারে না ঠিকঠাক করে। অর হ্যাভ ট্রাভেল উইথ
কাউন্টিং অর্থাৎ গুনতে সমস্যা। তাহলে ডিসক্যালকুলিয়া মিনস হচ্ছে আমাদের কিসের সঙ্গে যুক্ত না, ম্যাথ এবং নাম্বারের সঙ্গে যুক্ত। তো ম্যাথ এবং নাম্বারের সঙ্গে যুক্ত থাকার জন্য যে সমস্যা আছে সেটাকে বলা হচ্ছে আমাদের ডিসক্যালকুলিয়া। তার মানে যারা অঙ্ক ভালো পারছে না, নাম্বার তারা ভালো ঘড়ি দেখতে পারছে না, নাম্বার বুঝছে না, নাম্বার উল্টোপাল্টা সাজছে, তাদের মধ্যে বুঝতে হবে যে তাদেরকে কি কোন লার্নিং ডিসএবিলিটি রয়েছে বন্ধু, তাদের মধ্যে রয়েছে না ডিসক্যালকুলিয়া রয়েছে। নেক্সট হচ্ছে ডিসগ্রাফিয়া। তো তারপরে দেখে নিই আমরা এ স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি দ্যাট অ্যাফেক্টস আ পারসনস হ্যান্ড রাইটিং অ্যাবিলিটি। তার মানে কি, অ্যান্ড ফাইন মোটর, অর্থাৎ আমাদের যখন লিখি তাই কিন্তু সেটাকে বলা হয় ফাইন মোটর স্কিলস। তা আমাদের লেখাটা অর্থাৎ রাইটিংটা হচ্ছে ফাইন মোটর স্কিলস, ঠিক আছে। আচ্ছা, একটা শিশু যখন কান্না করছে হাত পা ছুড়ে দেখে বলে গ্রস মোটর স্কিল। যখন কান্না করার সময় হাত পা ছুড়ে দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই কাজ করে। আমরা যখন সাঁতার কাটি ওটা হচ্ছে আমাদের কিন্তু গ্রস মোটর স্কিলস। কিন্তু আমি যখন লিখছি, আমি যখন আঁকছি, আমি যখন খুব সূক্ষ্ম কাজ করি সেটাকে বলে আমাদের ফাইন মোটর স্কিলস। মানে একটা নির্দিষ্ট কাজের জন্য একটা নির্দিষ্ট অঙ্কের দরকার হচ্ছে, সেটাকে বলে ফাইন মোটর স্কিলস। তো এটা কিন্তু মনে রাখতে হবে। গ্রস মোটর স্কিলস এবং ফাইন মোটর স্কিলস টার্ম কিন্তু আমি আলোচনা করে দিলাম, তোমরা বুঝে গেলে জিনিসটা কি। আচ্ছা, প্রবলেম ইনক্লুড ইনএলিজিবল হ্যান্ড রাইটিং, অর্থাৎ কি বলছে যে ডিসগ্রাফিয়া মানে হচ্ছে কি লিখতে সমস্যা হবে, কি হবে না লিখতে, হ্যান্ড রাইটিং এর লিখতে সমস্যা। কনসিস্টেন্ট স্পেসিং, তার মানে কি হচ্ছে ধরো লেখার সময় লিখতে স্পেস দিতে ভুলে গেল, বানান ভুল করলো, হ্যান্ড রাইটিং ঠিকঠাক লিখতে পারছে না, অক্ষরগুলো ঠিকঠাক লিখতে পারছে না, ঠিক আছে। এবার কোন মানে একটা পেপারের মধ্যে কিভাবে লিখলে সুন্দর হবে বা কিভাবে লিখলে সেই স্পেসটাকে প্ল্যান করা যাবে, দেখা যাচ্ছে এক লাইন লিখে আবার 2 লাইন গ্যাপ দিয়ে তারা লেখে, একটা পেজ ছেড়ে আরেক পেজে গিয়ে লেখে। তো এটা কিন্তু একটা ডিসগ্রাফিয়ার মধ্যে পড়ে, ঠিক আছে। ইনকনসিস্টেন্ট স্পেসিং মানে কতটা ফাঁকা দিতে হবে, গ্যাপ দিতে হবে। পরে স্পেশাল প্ল্যানিং পেপার মানে একটা কাগজের মধ্যে কতটুকু লিখতে হবে বা না লিখতে হবে। তারপর পরে স্পেলিং, বানান অ্যান্ড ডিফিকাল্টি কম্পোজিং রাইটিং, অর্থাৎ সঠিকভাবে লেখা অ্যাজ ওয়েল অ্যাজ থিঙ্কিং অ্যান্ড রাইটিং অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ একই সঙ্গে চিন্তা করা এবং একই সঙ্গে লেখা, এই দুটো জিনিস কিন্তু একসঙ্গে করতে পারে না, এটাকে বলে ডিসগ্রাফিয়া। তারপর হচ্ছে ডিসলেক্সিয়া, এই নাম তোমরা অনেকেই শুনেছো। ডিসলেক্সিয়া তোমরা হয়তো শুনে থাকবে। ল্যাঙ্গুয়েজ বেসের একটা স্কিল। তোমরা হচ্ছে একটা তারে জামিন পার সিনেমা ছিল আমির খানের, সে এই সিনেমায় কিন্তু ডিসলেক্সিয়ার একটা জিনিস তুমি কিন্তু দেখতে পাবে। তাই সে কিন্তু উল্টো দেখতে সমস্ত কিছু, সেটা একটা ব্যাপার আমাদেরকে জানতে হবে। এ স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি দ্যাট এফেক্ট রিডিংস, অর্থাৎ এটা কী করে না আমাদের পঠনে সমস্যা করে, অ্যান্ড রিলেটেড ল্যাঙ্গুয়েজ বেসড, অর্থাৎ এবং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কথা বলার যে ব্যাপারটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করে। আর দ্য সেভারিটি ক্যান ডিফার ইন ইচ ইন্ডিভিজুয়ালস বাট ক্যান এফেক্ট রিডিং ফ্লুয়েন্সি, অর্থাৎ প্রত্যেকটার জনের মধ্যেই কিন্তু এই ডিসলেক্সিয়া কিন্তু দেখা যায়, কিন্তু এক একজনের মধ্যে এক এক ধরনের প্রভাব বিস্তার করে, ঠিক আছে। দেখা যাচ্ছে কেউ ভালো মানে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না। আচ্ছা, ডিকোডিং অর্থাৎ কী লেখা আছে সেটা কিন্তু পড়ে ঠিকঠাক বলতে পারে না, ঠিক আছে। পড়ে কিন্তু বুঝতেও পারে না, রিডিং কম্প্রিহেনশনের প্রবলেম হয়। রিকল অর্থাৎ স্মরণ করতে অসুবিধা হয়। রাইটিং লিখতে সমস্যা হয়, স্পেলিং মিস্টেক হয়। অ্যান্ড সামটাইম স্পিচ অ্যান্ড ক্যান এক্সিস্ট অ্যালং উইথ আদার রিলেটেড ডিসঅর্ডার্স, এবং এই ডিসলেক্সিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও কিছু লার্নিং ডিসঅর্ডার্স কিন্তু তাদের মধ্যে চলে আসে। ডিসলেক্সিয়া ইজ সামটাইমস রেফার টু অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ বেসড লার্নিং ডিসঅর্ডার, অর্থাৎ ডিসলেক্সিয়া অ্যাকচুয়ালি কি রেফার্ড অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ বেসড লার্নিং ডিসঅর্ডার। আমি যদি ভাষার নির্মাণ বা ভাষার গঠন যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আমি কোনো কিছুই সঠিকভাবে করতে পারবো না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তারপরে রয়েছে দেখো ওরাল রিটেন ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার অ্যান্ড স্পেসিফিক রিডিং কম্প্রিহেনশন ডেফিসিট, অর্থাৎ আমাদের মৌখিক লেখা এবং ভাষা যেটাকে আমরা সঠিকভাবে পড়ে বুঝে আমরা যেটাকে পড়ে বোঝার চেষ্টা করি তার মধ্যে কিন্তু ডেফিসিট রয়েছে বা কম রয়েছে বা খামতি রয়েছে। আচ্ছা, লার্নিং ডিসএবিলিটিস দ্যাট এফেক্ট অ্যান ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট দে রিড অর অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ডিসএবিলিটিসটা কি, সে কি লিখছে বা সে কি পড়ছে সেটা কিন্তু সে বুঝতে পারে না, তার কিন্তু সেই কোনো ধারণাই থাকে না। দ্য এবিলিটি টু এক্সপ্রেস ওয়ান সেলফ উইথ ওরাল ল্যাঙ্গুয়েজ মে অলসো বি ইম্প্যাক্টেড, অর্থাৎ সে মৌখিক যে ভাষাটা বা মৌখিক মুখে যে কথাটা সে বলছে ওরাল ল্যাঙ্গুয়েজ বা মৌখিক যে ল্যাঙ্গুয়েজ ভাষা রয়েছে সেটা কিন্তু সে যখন বলবে সেটা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা প্রভাব বিস্তার করে। মৌখিক লিখিত ভাষার ডিসঅর্ডার এবং নির্দিষ্ট পঠন বোঝার ঘাটতি তাদের মধ্যে কিন্তু থাকে। যেহেতু আমি লিখতে বা আমি যদি ভালো লিখতে না পারি, আমি যদি কোনো ভাষা যদি ভালো বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের পঠনে কিন্তু সমস্যা বা ঘাটতি থাকবে, তো সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। নেক্সট কি রয়েছে নন ভার্বাল লার্নিং। নন ভার্বাল
আগেরটা আমরা ভার্বাল লার্নিং, যেহেতু ওরাল বলছে তাহলে ওটা আমরা ভার্বাল লার্নিং ডিসেবিলিটিস বলতে পারি। তো এখানে নন ভার্বাল লার্নিং ডিসেবিলিটিস। তো দেখো, এ ডিসঅর্ডার হুইচ ইজ ইউজুয়ালি ক্যারেক্টারাইজ বাই এ সিগনিফিক্যান্ট ডিসক্রিপেন্সি বিটুইন হায়ার ভার্বাল স্কিলস। তার মানে হায়ার, আমি যেন উচ্চ মানে যখন শক্ত শক্ত কিছু ওয়ার্ড আমি বলতে যাব তখন কিন্তু আমি বলতে পারবো না। অ্যান্ড উইকার মোটর ভিজুয়াল স্পেশাল অ্যান্ড স্পেশাল স্কিল, অর্থাৎ আমি যখন আমরা বিশেষ করে যখন বিএড ট্রেনিংয়ের ক্ষেত্রে বা আমরা যখন পড়াচ্ছি তখন কিন্তু আমাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, আমাদের কিন্তু একটা আই কন্ট্যাক্ট থাকে, তখন আমরা বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট কিন্তু আমরা করতে পারি না। তখন কিন্তু এইটাকেই হচ্ছে নন ভার্বাল লার্নিং ডিসেবল। আমরা সঠিকভাবে যদি এটা না করতে পারি, অর্থাৎ আমাদের সঠিক যদি তোমার ওটাকে কী বলছি যে বডি ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে আমরা যদি আই কন্ট্যাক্ট, ঠিক আছে, তারপর বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলোর মাধ্যমে যদি ছাত্রছাত্রীদের সঙ্গে যদি আমরা কন্ট্যাক্ট না করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু বিশেষ করে আমাদের শিক্ষকদের মধ্যে কিন্তু এই সমস্যাটা কিন্তু বেশি করে দেখা যায় টাইপিক্যালি। অ্যান্ড ইন্ডিভিজুয়াল উইথ এনএলডি বা এনভিএলডি হ্যাজ ট্রাবল ইন্টারপ্রেটিং নন ভার্বাল cause like facial expression or body language and may have poor কোঅর্ডিনেশন। তো আমি এটা অলরেডি বলেছি যে দেখো, অমৌখিক শেখার অক্ষমতা বা নন ভার্বাল লার্নিং ডিসেবিলিটি, তো সেটা কিন্তু আমি বলে দিয়েছি, সুন্দর করে ব্যাখ্যা করেছি। এডিএইচডি গুরুত্বপূর্ণ একটা টার্ম, এটা দিয়ে কোশ্চেন মাঝে সাঝে আমরা দেখতে পাই। তো এডিএইচডি কি? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো এডিএইচডি পুরো নাম আমি বলে দিয়েছি, দেখো এডিএইচডি, এটা কিন্তু যখন তখন মানে কোশ্চেনের মধ্যে চলে আসে, এডিএইচডি পুরো নাম। তো এডিএইচডি মানে কি? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যাফেক্ট চিলড্রেন অ্যান্ড টিনস, মানে শিশুদেরকে যেটা প্রভাবিত করছে সেটা কেমনভাবে প্রভাবিত করে? তো দেখো, কন্টিনিউ ইনটু অ্যাডাল্টহুড, মানে অ্যাডাল্টহুড পর্যন্ত থাকে। ADHD is most commonly diagnosed mental disorder of children। শিশুদের মধ্যে কিন্তু ADHD কিন্তু একদম সাধারণভাবে অনেকের মধ্যেই দেখা যায়। চিলড্রেন উইথ ADHD মে বি হাইপার অ্যাক্টিভ অ্যান্ড আনএবল কন্ট্রোল দেয়ার ইম্পালসেস, অর্থাৎ হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, মানে সে হঠাৎ করে টেম্পার্ড হয়ে যায়, হঠাৎ করে সে রেগে যায় বা হঠাৎ করে সে কিছু করে ফেলে। তো সেখানে ক্ষেত্রে কী হয়, নিজেকে সে কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে। A disorder that include difficulty staying focused and paying attention, অর্থাৎ তার মধ্যে কোনো কিছু বিষয় কিন্তু ফোকাস করতে বা মনোযোগ দিতে, ডিফিকাল্টি কন্ট্রোলিং বিহেভিয়ার, তার আচরণকে নিয়ন্ত্রণ করতে কিন্তু এটা তারা পারে না। অলদো ADHD is not considered as a learning disability, research indicates that from 30 to 50% of children with ADHD also have a specific learning disability। তো লার্নিং ডিসেবিলিটি থেকে মানে সাধারণভাবে অ্যাকচুয়াল ডিসেবিলিটিস বলা হয় না, কিন্তু 30 থেকে 50% ছাত্র বা বাচ্চাদের মধ্যে কিন্তু এই লার্নিং ডিসেবিলিটি ADHD থাকে। অ্যান্ড দ্যাট টু কন্ডিশন ক্যান ইন্টারঅ্যাক্ট টু মেক লার্নিং এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। এবার বলছে ডিসপ্রেক্সিয়া। তো ডিসপ্রেক্সিয়া এটা কিন্তু মনে রাখতে হবে। ডিসপ্রেক্সিয়া এ ডিসঅর্ডার দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই ডিফিকাল্টি ইন মাসেল কন্ট্রোল, অর্থাৎ ডিসপ্রেক্সিয়া মধ্যে আমাদের যে শরীরে যে মাসেলগুলো রয়েছে, আমাদের যে হাতের মাসেল রয়েছে, পায়ের মাসেল রয়েছে, আমার প্রত্যেকটা কিন্তু মাসেল রয়েছে, কিন্তু মাসেলগুলোকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। হুইচ কজেস প্রবলেম উইথ মুভমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন, তার জন্য কী হয়, আমাদের চলাচল এবং অপরের সঙ্গে কিন্তু যোগাযোগে কিন্তু আমরা অক্ষম হয়ে পড়ি। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ, আমরা যদি মুখ যদি ঠিকঠাক কাজ না করে, মুখের যে পেশিগুলো রয়েছে সেটা যদি ঠিকঠাক কাজ না, তাহলে কিন্তু আমাদের কথা জুড়ে, জীব যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আমাদের কথা জুড়ে তোতলামো যে ব্যাপারটা সেটাও কিন্তু হতে পারে। তো অলদো নট এ লার্নিং disability, dyspepsia often exist along with dyslexia, dyscalculia, অর্থাৎ এই যে ডিসপ্রেক্সিয়ার শুধুমাত্র একটা মানে একা নিজেই হচ্ছে নয়, তার সঙ্গে সঙ্গে কী হয়েছে, ডিসপ্রেক্সিয়ার সঙ্গে কিন্তু যে ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া এবং ADHD কিন্তু এর সঙ্গে যুক্ত থাকে। তো এবার বলছে এক্সিকিউটিভ ফাংশন মানে হচ্ছে এক্সিকিউট করা, কোনো কিছুকে হচ্ছে এক্সিকিউট করা, কোনো কিছু হচ্ছে তোমার পরিচালনা করা, এক্সিকিউট করা। তো সেটা কিন্তু একটা লার্নিং ডিসেবিলিটি, অনেকে সেটা কিন্তু পারে না। অ্যান্ড এফিসিয়েন্সি ইন দ্য কগনিটিভ ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ আমাদের জ্ঞানের যে ম্যানেজমেন্ট রয়েছে, জ্ঞানের যে সঠিক আমরা যদি জ্ঞান যেভাবে নির্মাণ করি বা জ্ঞান যেভাবে সাজায়, তাদের কিন্তু একটা ইনএফিসিয়েন্সি বা অক্ষমতা থাকে অফ দ্য ব্রেনের মধ্যে, দ্যাট এফেক্টস অফ ভ্যারাইটি অফ নিউরোসাইকোলজিক্যাল প্রসেস। আমাদের যে নিউরো মানে হচ্ছে আমাদের যেটা বলা হচ্ছে মানে স্নায়ু, মানে স্নায়ু সাইকোলজিক্যাল, স্নায়ু মানসিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রভাবিত করে, যেমন প্ল্যানিং, পরিকল্পনা করা, অর্গানাইজেশন করা, তারপরে স্ট্রেংথেনিং
পেইং অ্যাটেনশন, মনোযোগ স্থাপন করা, অ্যান্ড রিমেম্বারিং ডিটেলস, এবং কোনো জিনিস বিষয় সম্পর্কে ডিটেলসে স্মরণ করা, অ্যান্ড ম্যানেজিং টাইম অ্যান্ড স্পেস, অর্থাৎ সময় এবং জায়গাকে কী করা না ম্যানেজ করা, তো সেটাও কিন্তু তারা পারে না। অলদো নট এ লার্নিং ডিসএবিলিটিস, মানে যদিও এটা কিন্তু লার্নিং ডিসএবিলিটির মধ্যে আসে না। ডিফারেন্ট প্যাটার্নস অফ উইকনেস ইন এক্সিকিউটিভ ফাংশনস আর অলমোস্ট অলওয়েজ সিন ইন দ্য লার্নিং প্রোফাইলস অফ ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটিস অর এডিএইচডি। অর্থাৎ এডিএইচডির মধ্যেও এটাও কিন্তু ঠিক এডিএইচডির মধ্যেও যা রয়েছে এর মধ্যেও তাই রয়েছে, অর্থাৎ এক্সিকিউট করতে, অর্থাৎ পরিচালন করতে, অর্থাৎ জ্ঞান নির্মাণের জন্য যে আমাদেরকে মস্তিষ্ক কিন্তু পরিচালন করতে হয়, সেই মস্তিষ্ক পরিচালনের জন্য কিন্তু সংগঠনের জন্য মনোযোগ দেওয়া এবং বিশদে কোনো বিষয়কে মনে রাখা, এই জিনিসগুলো কিন্তু তারা করতে পারে না। অর্থাৎ স্নায়ুবৈজ্ঞানিক প্রক্রিয়াগুলোকে তারা কিন্তু প্রভাবিত করছে। যদি এটা শেখার অক্ষমতা নাই, তো কিছু কার্যক্রমে কিন্তু দুর্বলতা থাকে, সেই দুর্বলতার জন্য এটাকে একটু লার্নিং ডিসএবিলিটির মধ্যে ধরে রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। তো দেখো, এক্সিকিউটিভ ফাংশন, ডিসপ্লেক্সিয়া, এডিএইচডি, তারপরে রয়েছে দেখো নন ভার্বাল লার্নিং ডিসএবিলিটিস, ওরাল রিটেন ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, স্পেসিফিক রিডিং কম্প্রিহেনশন ডেফিসিট। আচ্ছা, তারপরে রয়েছে ডিসলেক্সিয়া। আচ্ছা, তারপরে রয়েছে ডিসগ্রাফিয়া, তারপরে রয়েছে দেখো ডিসক্যালকুলিয়া। তো এইগুলো ছিল আজকের আমাদের কিন্তু একটা লার্নিং ডিসএবিলিটিস এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো তোমরা ক্লাসটাকে মনোযোগ দিয়ে দেখো। যদি কোনো আদার্স কোনো কিছু এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি আনসার সঠিকভাবে দিয়ে দেওয়ার জন্য। তো ভালো থাকবে বন্ধুরা, হ্যাভ এ গুড ডে।